ফিলিস্তিনিদের জন্য সৌদি আরবের রাষ্ট্র গঠনের প্রস্তাব নেতানিয়াহুর, তীব্র ক্ষোভ আরবদের। এবার গাজা কিনে নেওয়ার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের, ভাগ দেবে আরবদের। আলোচিত নেতজারিম থেকে সেনা সরিয়ে নিল ইসরায়েল। পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত ইসরায়েলের। ভারতের ৩৬ গড়ে নিহত ৩১ মাওবাদী। ফ্রান্সের আকাশসীমা ব্যবহার নেতানিয়াহুকে বহনকারী বিমানের। জাতিসংঘ আদালতের আইন লঙ্ঘন প্যারিসের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ফিলিস্তিনিদের জন্য সৌদি আরবে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের চ্যানেল 14-কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরব অনেক বড় দেশ, তাদের অনেক জায়গা আছে, সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। বৃহস্পতিবার চ্যানেল 14-কে দেয়া সাক্ষাৎকারে এই প্রস্তাব দেন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব সহ প্রায় সব আরব দেশগুলো। মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করেছে এর বিরুদ্ধে। নেতানিয়াহুর প্রস্তাবে প্রতিবাদ জানিয়ে রোববার বিবৃতি দিয়েছে আরব লীগ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু এক অবাস্তব জগতে বাস করছেন। ফিলিস্তিনিরা ফিলিস্তিনে অন্য কোথাও থেকে আসেনি, তারা সেখানে অভিবাসীও নয় এবং দখলদারও নয়। তারাই ফিলিস্তিনের বাসিন্দা এবং তাদের অন্য কোথাও সরানো যাবে না। আরব লীগের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু স্বপ্নের জগতে আছেন এবং বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ফিলিস্তিনিদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া মেনে নেবে না আরবরা। মিশরের প্রতিবাদ বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেশটির সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি। এ ধরনের প্রস্তাব আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। প্রায় একই ধরনের কথা রয়েছে অন্যান্য আরব দেশের দেয়া বিবৃতিতে। ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়ার ঠিক এক সপ্তাহ পর তাদেরকে সৌদি আরবে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেন নেতানিয়াহু। তবে ট্রাম্প এবং নেতানিয়াহু উভয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। ট্রাম্পের ইসরায়েল নীতি নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনা চলছে, তখন তিনি রোববার আবার বলেছেন, গাজা কিনে নেয়ার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ, তবে পুরো গাজা তিনি দখল করবেন এবং কিনবেন না। গাজার একটি অংশ তিনি ছেড়ে দেবেন বিভিন্ন আরব রাষ্ট্রের জন্য, যাতে তারাও সেখানে উন্নয়ন কাজে অংশ নিতে পারে। ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং পুনর্নির্মাণ করবে, কিন্তু রোববার তিনি বলেছেন, গাজা কিনে নেয়া এবং মালিকানা অর্জনের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা একটি বড় রিয়েল এস্টেট এলাকা, সেখানে আবার ফিলিস্তিনিদের ফিরে যাওয়া একটি বড় ভুল পদক্ষেপ। আমরা চাই না সেখানে আবার হামাস ফিরে আসুক। ট্রাম্প কোনো রাগঢাক না করে বলেছেন, তবে গাজা আমরা দখলে নেব। এ নিয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আমরা খুবই ধীরে ধীরে সেটি একদিন দখল করব এবং সেটি পুনরায় নির্মাণ করব। রোববার নিউ অরলিন্সে যাওয়ার সময় তিনি গাজা নিয়ে এসব কথা বলেন সাংবাদিকদের। ফিলিস্তিন বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর নীতি আরবদের মধ্যে ঐক্য দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠিত না হলে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না, তা সঠিক নয়। ট্রাম্পের এই ধরনের বক্তব্যের বিরোধিতা করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে না। বাইডেন প্রশাসনের সময় সৌদি আরবের সাথে সম্পর্ক মারাত্মক অবনতি ঘটে যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসনের সময় সৌদি আরব সহ আরবদের সাথে সম্পর্কের উন্নয়নের যে আশা করা হয়েছিল, তা ইতোমধ্যে ক্ষীণ হয়ে আসছে ট্রাম্পের ইসরায়েল নীতির কারণে। অপরদিকে ইসরায়েলের সাথেও আরবদের সম্পর্ক স্বাভাবিক করা কঠিন করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম ধাপে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে ইসরায়েল সেনা প্রত্যাহার করেছে গাজার আলোচিত নেতজারিম অক্ষ থেকে। রোববার তারা সেখান থেকে সরিয়ে নিয়েছে সব সেনা ও সামরিক সরঞ্জামাদি। গাজা দখলের পর নেতজারিম অক্ষকে ইসরায়েল একটি সামরিক জোনে পরিণত করে এবং সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করে সেখানে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ করে। নেতজারিম অক্ষকে সামরিক জোনে পরিণত করে ইসরায়েল উত্তর গাজাকে বিচ্ছিন্ন করে দক্ষিণ গাজা থেকে। ইসরায়েল সীমান্ত থেকে ভূমধ্য সাগরের তীর পর্যন্ত একটি বিশাল এলাকাকে পুরো সামরিক ঘাঁটিতে পরিণত করে ইসরায়েল, যার নাম নেতজারিম করিডোর। যুদ্ধ শেষ হওয়ার পরও ইসরায়েল নেতজারিম অক্ষের আশেপাশের এলাকায় নিয়মিতভাবে হত্যা করত ফিলিস্তিনিদেরকে। নেতজারিম অক্ষ থেকে সেনা সরিয়ে নেওয়া হামাস ও ফিলিস্তিনিদের জন্য একটি বড় অর্জন হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার সময় ইসরায়েল অনমনীয় অবস্থানে ছিল নেতজারিম অক্ষে সেনা মোতায়েন রাখার বিষয়ে।
রোববার গাজার জাইতুন এলাকায় ইসরায়েল আর্মি গুলি করে হত্যা করেছে ৩ ফিলিস্তিনিকে। অপরদিকে ইসরায়েল আর্মি নিয়মিত হামলা এবং অভিযান অব্যাহত রেখেছে পশ্চিম তীরে। উচ্ছেদ করে চলছে ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘর থেকে। রোববার পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে নিহত হয়েছে ২ জন নারীসহ ৩ ফিলিস্তিনি। এর মধ্যে নূর শামস উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৮ মাসের একজন গর্ভবতী নারী। যুক্তরাষ্ট্রে যাওয়া আসার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বহনকারী বিমান ব্যবহার করেছে ফ্রান্সের আকাশসীমা। ফ্রান্স এই অনুমতি দিয়েছে ইসরায়েলের বিমানকে, আর এর মাধ্যমে ফ্রান্স ভঙ্গ করেছে আন্তর্জাতিক ও জাতিসংঘ আদালতের আইন। গাজার গণহত্যার অভিযোগে গত বছর নভেম্বর মাসে জাতিসংঘ আদালত বা আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে নেতানিয়াহুর বিরুদ্ধে। ফ্রান্স আইসিসির একটি সদস্য দেশ। সেই হিসেবে নেতানিয়াহু যদি ফ্রান্সে প্রবেশ করে তাহলে ফ্রান্সকে গ্রেফতার করতে হবে তাকে। নেতানিয়াহুকে বহনকারী বিমানও ফ্রান্সে বা অন্য কোনো আইসিসির সদস্য দেশেও প্রবেশ করতে পারবে না। কিন্তু ফ্রান্স নেতানিয়াহুকে বহনকারী বিমানকে তাদের আকাশসীমায় প্রবেশের অনুমতির মাধ্যমে ভঙ্গ করল জাতিসংঘ আদালতের আইন। জাতিসংঘ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্র যখন এর সমালোচনা করে তখন গ্রেফতারি পরোয়ানার পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল ফ্রান্স। ফ্রান্স বলেছিল তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং আন্তর্জাতিক আইন মেনে চলবে, কিন্তু বাস্তবে ফ্রান্স সে আইন মানতে পারল না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে তোলা থেকে বিরত থাকার জন্যই আইসিসির আইন ভঙ্গ করল ফ্রান্স। গত ২ ফেব্রুয়ারি নেতানিয়াহু ফ্রান্সের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং যুক্তরাষ্ট্র সফর শেষে আবার ফ্রান্সের ওপর দিয়ে দেশে ফিরে আসেন। ভারতের ছত্তিশগড়ে নিহত হয়েছে ৩১ জন মাওবাদী বিদ্রোহী। রোববার ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন তারা। অপরদিকে অভিযানের সময় নিহত হয়েছে কমপক্ষে ২ ভারতীয় সেনা। চলতি বছর এটি মাওবাদীদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ এবং হতাহতের ঘটনা ভারতীয় নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড় রাজ্য পুলিশ জানিয়েছে রোববারের অভিযানে আরও বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। গত ২৩ জানুয়ারি আরেক অভিযানে ২৩ মাওবাদী নিহত হয়েছে বলে দাবি পুলিশের। এর আগে ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের হামলায় নিহত হয়েছে ১০ ভারতীয় সেনা। নকশালি নামে পরিচিত ভারতের মাওবাদীরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে কেন্দ্রীয় সরকার উৎখাত করে ভারতের ক্ষমতা দখল করতে চায়। এজন্য ১৯৬৭ সাল থেকে তারা যুদ্ধ করে আসছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে শুরু হওয়া এই সশস্ত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা পূর্ব ও মধ্য ভারতে। ভারতের কমপক্ষে ২৫টি জেলায় বর্তমানে চলছে এই যুদ্ধ। সবচেয়ে বেশি মাওবাদ অধ্যুষিত ১০টি জেলা ভারতের রেড করিডোর নামে পরিচিত। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের মধ্যে তিনি ভারতকে মাওবাদী মুক্ত করবেন। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।